বিশেষ করে আলেম উলামাদের ইমান এবং আকিদা বিএনপির কাছে অনেক বেশি নিরাপদ। খলিফা হারুনুর রশিদের আমলের কথা শুনেছেন, খলিফা হারুন রশিদের পুত্র মামুন আল রশিদের কথাও শুনেছেন। খলিফা ছিলেন তো মামুন আল রশিদের সময় একটা মুতাজিলা সম্প্রদায় এর উদ্ভব হলো এবং মুসলমানদের খুব বিচ্যুতির জায়গা দাঁড়ালো। আমাদের একজন বিখ্যাত আলেমে দ্বীন এবং ভালো বক্তা নুরুল ইসলাম অলিপুরি, তিনি বলেছেন যে মুসলমানদের আকিদাগত জায়গা যদি ঠিক না হয়, তার প্রশাসন কিভাবে পরিচালিত হবে, কিভাবে কোথায় পৌঁছাবে, তাহলে এটা ইসলামের নামে রাষ্ট্র শাসন করলে খলিফা হারুন রশিদের আমলে যা হয়েছিল, যে বিচ্যুতি মুতাজিলা সম্প্রদায় উদ্ভব হলো, ঠিক ওই জায়গায় যেতে পারে। এবং তিনি বললেন যে জামাতে ইসলামের যে রাষ্ট্র ক্ষমতা গ্রহণের জন্য যে আস্ফালন, এটার সাথে তিনি একমত নন। তারেক রহমান বাংলাদেশে উনি তিনটা পর্যায় দেখেছেন। একটা হচ্ছে বাবার দুর্দণ্ড প্রতাপের শাসনের সময় তিনি তার হাউস গার্ডকে ছোট্ট কথা বলার জন্য বাবার হাতে প্রচণ্ড পিটুনি খেয়েছেন। তিনি তার বহু সতীর্থদের সাথে এই গল্পটা করেছেন বহুবার। উনি আর সকালবেলা একদিন দেখে যে ওর বাবা পিটাচ্ছেন, ওটা তো ওকে বকা দিছিল কেন, মানে এটা অন্য এজেন্সি রিপোর্ট করেছে, অন্তত তোমার বাবার চাকর না। তো যে এইটা তার একটা এক্সপ্লানেশন, উপলব্ধির জায়গা। আরেকটা হচ্ছে মায়ের প্রথম আমলের শাসন, ওইটা একটা জায়গা, তরুণ বয়স একেবারে। এবং ওই সময়ে উনি খুব ভালো ড্রাইভ করতে পছন্দ করতেন। একটা কচ্ছপ মার্কা নিশান গাড়ি ছিল, মনে করে দেখুন তো। এবং পরবর্তীতে যখন মায়ের দ্বিতীয় আমলে শাসনে বেশ মোটামুটি যৌবন আছে, বিয়েটি কন্যা সন্তানের পিতা, তো এই আমলটা পেয়েছেন। এবং ভুল ত্রুটি সহকারে এরপরে নির্যাতনের শিকার, বিদেশ দীর্ঘ সময় নির্বাসন, পরিশুদ্ধ হওয়া, সব কিছু মিলিয়ে একটা আমাদের উপমহাদেশের একটা সংস্কৃতি, একটা ভিন্ন আবহাওয়া, গণতান্ত্রিক বিকশিত গণতন্ত্রের দেশে বসবাস, এই সবগুলি তার একটা নতুন পরিবর্তন এনে দিয়েছে। আমি মনে করি তার এই পরিবর্তনটা আমার দেশের জন্য কাজে লাগবে। এটা একটা আমার অ্যানালাইসিস। আরেকটা আমার কাছে একটা চমৎকার, আমি আজকে এক ইন্ডিয়ানের সাথে ক্যালকাটা নিউজের এদের সাথে কথা বলতে গিয়ে আমি এটা বলেছি। আমি বলছি যে তোমরা যে আমাদেরকে লোকজনকে মৌলবাদী বলো, এই মৌলবাদ তো আমিও মৌলবাদী। আমি গণতন্ত্রের প্রশ্নে মৌলবাদী না, আমি আমার ধর্মের প্রশ্নে মৌলবাদী না। আমি আজকে ফজরের নামাজ পড়ে আর ঘুমাই নাই। ফজরের নামাজ পড়ে আমার মেয়েকে নিয়েছি শ্বশুরবাড়িতে, আনিয়েছি গতকালকে, ছেলেকে নিয়েছি, আমার স্ত্রীকে নিয়েছি, আমরা 4 জন একত্রে ভোট দিতে গিয়েছি সেই পল্টনে, বিজয়নগর। তো আমি তো জীবনযাপনের কথা তুমি আমাকে বলতে পারো যে আমি সাম্প্রদায়িক কি না। আমি অ্যাজ মুসলমান আমার অন্য সম্প্রদায়ের সাথে আমি কোনো রূঢ় আচরণ করি কিনা, অমানবিক আচরণ করি কিনা, আমার আচরণটা সাম্প্রদায়িক কিনা, এই যে। এবং তাকে আমি 2টা ইনফরমেশন দিলাম যে আমাদের দেশের যে বড় বড় আলেম যারা এখানে, ধরুন মহিবুল্লাহ বাবুনগরী, আব্দুল মালেক, বাইতুল মোকাররম খতিব আল্লামা আব্দুল মালেক, নুরুল ইসলাম অলিপুরি, এনায়েতুল আব্বাসী, এরা সবাই হুসেন আহমেদ মদনী, যিনি 47 বলছেন সাম্প্রদায়িকতা কোনো জাতীয়তা হতে পারে না। জাতীয়তার জন্য উনি আলাদা একটা কৌম, আলাদা উনি আরেকটা সংজ্ঞা দিয়েছেন। তো আমি বলছি আর তো হুসেন আহমেদ মদনীকে অনুসরণ করেন, দেওবন্দকে অনুসরণ করেন। তো তোমরা গড়ে হরিবল সবাইকে মৌলবাদী বলে সবাইকে তুমি সমস্ত আলেম উলামাকে তোমাদের বিপক্ষে ঠেলে দিচ্ছ কেন? সে আমার সাথে অ্যাগ্রি করছে যে ইয়েস, আমরা এটা সংশোধন করব, শব্দটি মৌলবাদী হতে পারে না, সাম্প্রদায়িকতা হতে পারে। তো আজকে আপনি দেখুন যে এরা সব বড় বড় শীর্ষ আলেমরা বলছেন যে
মুসলমানদের বিশেষ করে আলেম উলামাদের ইমান এবং আকিদা বিএনপির কাছে অনেক বেশি নিরাপদ। 100 জন শীর্ষ আলেম বিবৃতি দিয়েছেন। তো এই জন্য আমি আপনাকে বলছি যে এই কতগুলো নতুন নতুন ডাইমেনশন এখানে আমরা আমাদের উপলব্ধির পরিবর্তন হওয়া। আরেকটা আমি আপনাকে বলি যে এই সরকারের সফলতা হলো আজকে ইলেকশন হলো, আর পুরো ব্যর্থতারা হলো সন্দেহ, সংশয় এবং দোলাচল হবে। তো এই যে, এবং আপনি দেখবেন যে এই সন্দেহভাবনা শুরু থেকেই ছিল। আচ্ছা, শেষ উল্টো প্রমাণ হয়ে গেল না স্যার, শেষ 25 দিনে যা দেখালেন, ওফ আল্লাহ মাফ করুক, শেষ 25 দিন উনি 64টা প্রকল্প অনুমোদন দিয়েছেন, 1,06,000 কোটি টাকা অনুমোদন দিয়েছেন, যা তিনি পারেন না। তিনি পরবর্তী সরকারের পথে পথে কাটা বিছিয়ে গেছেন। উনি পে কমিশন অনুমোদন করেছেন, উনি বোয়িং কিনেছেন, 37,000 কোটি টাকার বোয়িং কিনেছেন, 14টা 37,000 কোটি টাকার বোয়িং কিনেছেন, জাপানের সাথে চুক্তি করেছেন, জাপানের সাথে চুক্তি করেছেন, বন্দর দিয়েছেন, কি না করেছেন। পরবর্তী সরকার, এই সরকার 64টা প্রকল্প শুধুমাত্র যদি এইটা যদি রিভিউ করতে যায়, তার গভর্নমেন্ট উল্টে যাবে। তো এই যে পথে পথে কাটা বিছানোর জন্য যে 3টা লোককে উনি নিয়োগ দিলেন, একটার নাম হচ্ছে আশিক চৌধুরী, একটার নাম হচ্ছে লুৎফে সিদ্দিকী, 2 দালালকে সারা পৃথিবীকে পাঠিয়েছেন। বাংলাদেশের এই আছে, কে কিনবা কে কিনবা কে কিনবা কে কিনবা। এটা কি ডক্টর ইউনূসের নৈতিক স্খলন না? স্খলন তো বটেই। আপনার আরেকটা হচ্ছে খলিলুর রহমান, সারা পৃথিবী ওয়াইড 3টা বাটপারকে নিয়ে আসছেন, আইনে বলছেন বাংলাদেশকে বিক্রি করতে চাই, নিরাপত্তা বিক্রি করতে চাই, স্ট্র্যাটেজিক পয়েন্ট বিক্রি করতে চাই, অর্থনীতি বিক্রি করতে চাই, যা যা আছে বিক্রি করতে চাই, সাগর বিক্রি করতে চাই, ব্লু ইকোনমি বিক্রি করতে চাই, আমার সোনা দিয়া বিক্রি করতে চাই। কে আসবা, কে নিবা, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, অল্প দামে নাও, অল্প দামে নাও। আমি আপনাকে বলছি এইগুলি বাংলাদেশের মানুষ ভুলবে না। আমি মনে করি তারেক রহমান বাংলাদেশের মানুষকে, তিনি প্রথমেই সরকার পরিচালনার ক্ষেত্রে তিনি যে প্ল্যান নেবেন, আমি মনে করি আজ সমস্ত বাংলাদেশের মানুষকে জাগিয়ে তোলা প্রথম দায়িত্ব। আমি করতে চাই, আপনারা আমার সাথে থাকবেন। আমি চুরি করব না, আমার কাউকে চুরি করতে দিব না, কিন্তু ন্যায়সঙ্গতভাবে দেশ পরিচালনার জন্য আমাকে শক্তি দিতে হবে, সাহস যোগাতে হবে, আমার সাথে থাকতে হবে। এটা হবে তারেক রহমানের প্রথম দায়িত্ব, আর না হলে এই বাংলাদেশ কেউ চালাতে পারবে না। তো আমি আপনি বলছি তারেক রহমানের, আমি এই মুহূর্তে শুধু বলবো যে যদি তারেক রহমানের জন্য বড় বিক্রি, বড় জয় অপেক্ষা করে থাকে, এই জয়কে যেন তিনি সংহত করার মতো শক্তি পান। এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। যারা স্বাধীনতার পরে শেখ মুজিবুর রহমানকে বিশাল জয় এনে দিয়েছিল, তিনি সংহত করতে পারেন নাই 2টা কারণে। তার আশপাশে যে সারাউন্ডিংস, এদেরকে তিনি মানাতে পারেন নাই, ভাগ্নেকে মানাতে পারেন নাই, ছেলেকে মানাতে পারেন নাই। তারেক রহমানের এটা নাই, ভাগ্নে নাই, ছেলে নাই, কন্যাটা বিদেশি সংস্কৃতিতে খুব মার্জিত হয়ে বড় হয়েছে। আমার মনে হয় তাকে নিয়ে কোনো ঝামেলা হবে না। স্ত্রী খুব বড় ঘর থেকে আসা, সার্সিলিটি মানুষ। আমার বাড়ি হবিগঞ্জ, এম এ খানের মেয়ে, এবং তার দাদা মঞ্জুরুল ইসলাম, তার কাছে আমি শেষ করি এই জায়গাটাতে। মঞ্জু ভাই তো একেবারেই বিশাল বক্তা। তো মঞ্জু ভাই, আমি বলি যে তারেক রহমানের স্ত্রী আমাকে হারিস চৌধুরী বলছেন 2006 সালে যে 5 বছরে তারেক রহমানের স্ত্রীর কাছ থেকে কোনো দিন তিনি কোনো ফোন রিসিভ করেননি, কোনো ধরনের ইশারা ইঙ্গিতে, কোনো ধরনের তদবির, কারো উমুকেরটা একটু দেখবেন করবেন তো নাই, এটাও কোনো দিন বলেন নাই। এবং ম্যাডাম একদিন জিজ্ঞেস করেছেন তার আত্মীয় স্বজন কে কে ফোন করেছে না করেছে একটা, তো তা হারিস চৌধুরী বলছেন আমি একজনের কাছ থেকে কোনদিন কোনো ফোন রিসিভ করে নাই, সেটা নাম হচ্ছে মিসেস তারেক রহমান। তার কাছ থেকে কোনো ফোন রিসিভ করে নাই, এবং তার মাধ্যমেও, তার রেফারেন্স দিয়েও কেউ বলে নাই উমুক বলেছেন এটা দেখবেন।